একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন ক্লাসে। রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। এর আগে দুটি লেকচার হয়ে গেছে, আজকে হবে লেকচার 3। গতদিন রাদারফোর্ডের পরমাণু মডেল আলোচনা করছিলাম তোমাদের সামনে। আজকে আলোচনা করব বোরের পরমাণু মডেল। আজকের আলোচ্য বিষয় হবে বোরের পরমাণু মডেল। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর তার এই বিখ্যাত পরমাণু মডেল উপস্থাপন করেন। তিনি তার পরমাণু মডেলে 3টি স্বীকার্য বর্ণনা করেন। 1 নম্বর স্বীকার্য ছিল স্থির কক্ষপথ সংক্রান্ত স্বীকার্য। সেখানে তিনি বলছেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে যতক্ষণ ইলেকট্রনগুলো আবর্তন করে ততক্ষণ সে সাধারণ পদার্থবিদ্যার সকল নিয়মকানুন মেনে চললেও শক্তির শোষণ বা বিকিরণ ঘটায় না। কেননা এর আগে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখছিলাম যে ইলেকট্রনগুলো শক্তি হারাতে হারাতে একসময় নিউক্লিয়াসে পতিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতায় রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতায় এরকম একটি কেস আমরা পেয়েছিলাম। তাহলে সেই ঘটনা যেন এখানে আর না ঘটে, এজন্যই বিজ্ঞানী নিলস বোর তার স্বীকার্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইলেকট্রনগুলো এই কক্ষপথে যতক্ষণ আবর্তন করবে ততক্ষণ শক্তির শোষণ বিকিরণ ঘটাবে না, এবং এই কক্ষপথগুলোকে তিনি নির্দিষ্ট কক্ষপথ বা স্থির কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বলেছেন।
বিজ্ঞানী নিলস বোর তার দ্বিতীয় স্বীকার্যে বলছেন যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হবেnh/2π এর সমান, অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর মান হবে h/2π এর অখণ্ড গুণিতক। এখানে n দ্বারা গুণ করে দেওয়া হয়েছে h/2π-কে। n এর মান 1 2 3 4 কক্ষ নাম্বার, মানে প্রধান শক্তি স্তর অনুসারে এই নাম্বারগুলো বসবে। সেখানে হিসাব তিনি দেখিয়েছেন যে ইলেকট্রনের কৌণিক ভর m এবং কৌণিক বেগ vr, এই দুটি গুণ করলে ইলেকট্রনের ভর এবং কৌণিক বেগ এই দুটি গুণ করলে ফলাফল পাওয়া যাবে nh/2π, অর্থাৎ h/2π এর অখণ্ড গুণিতকের সমান। h হলো প্লাঙ্কের কনস্ট্যান্ট 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, আর পায়ে তো নির্দিষ্ট মান আছে 3.1416, আর n এর মান হবে কক্ষপথের নাম্বার, প্রধান শক্তি স্তরের নাম্বার। এভাবে বিজ্ঞানী নিলস বোর হিসাব করে দেখিয়েছেন যে mvr = nh/2π। বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্যে, অর্থাৎ শক্তির শোষণ বিকিরণ সংক্রান্ত যে স্বীকার্য, সেখানে তিনি বলছেন যে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে এবং শোষণ বর্ণালীর একটি করে রেখা সৃষ্টি হবে। বিপরীতভাবে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসবে তখন শক্তির বিকিরণ ঘটবে এবং বিকিরণ বর্ণালীর একটি করে রেখা সৃষ্টি হবে। এভাবে তিনি ইলেকট্রনের ধাপান্তরের সময় শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে এবং শোষণ বর্ণালী বিকিরণ বর্ণালীর একটি করে রেখা সৃষ্টি হবে এ সংক্রান্ত প্রস্তাবনা তার মডেলে উপস্থাপন করেন। এই ছিল বোরের পরমাণু মডেলের মৌলিক তিনটি স্বীকার্য। 1 নম্বর স্বীকার্য ছিল প্রধান শক্তি স্তর সংক্রান্ত ধারণা, 2 নম্বর ছিল ইলেকট্রনের কৌণিক ভরবেগ সংক্রান্ত ধারণা,
এবং সর্বশেষ 3 নম্বরে ছিল শক্তির শোষণ বিকিরণ সংক্রান্ত প্রস্তাবনা। নিলস বোরের পরমাণু মডেলও ত্রুটিপূর্ণ। নিলস বোরের পরমাণু মডেলে অনেকগুলো ত্রুটি আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ত্রুটি সম্পর্কে আলোচনা করব। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ মত প্রকাশ করেছেন এভাবে যে কোনো গতিশীল কণার ভরবেগ এবং অবস্থান একসাথে নির্ণয় করা সম্ভব নয়। একটি নির্ণয় করলে অন্যটি নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। অর্থাৎ ভরবেগ নির্ণয় করলে এর অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে যায়, কিংবা অবস্থান নির্ণয় করলে ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে যায়। যে কোনো একটি একবারে নির্ণয় করা যায়, দুটি একই সাথে নির্ণয় করা যায় না। এটিকে বলা হয় বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কিন্তু বোর তার পরমাণু মডেলে ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একসাথেই নির্ণয় করেছেন, যা হাইজেনবার্গের মতে ত্রুটিযুক্ত।
বোর পরমাণু মডেলে শোষণ বা বিকিরণের একটি করে রেখা সৃষ্টির কথা বলা ছিল। শোষণ বা বিকিরণ বর্ণালীর একটি করে রেখা সৃষ্টি হবে, এরকম তার মতবাদে বা তার স্বীকার্যে বলা ছিল। কিন্তু উচ্চ ক্ষমতাসম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে সেই রেখায় একটি করে রেখা নাই, সেখানে অনেকগুলো রেখা একত্রে অবস্থান করছে। এই জন্য এটা একটি ত্রুটি। এছাড়া বোর পরমাণু মডেলে একটি করে ইলেকট্রন আছে, যেসব পরমাণু বা আয়ন তাদের সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। একাধিক ইলেকট্রন সম্পর্কে, ইলেকট্রনযুক্ত পরমাণু সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া নেই। জিম্যান প্রভাব এবং স্টার্ক প্রভাব, যেটা পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ এবং বাইরে ঋণাত্মক ইলেকট্রন থাকার জন্য সৃষ্টি হয়, সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া নেই। আবার পরমাণুর অর্থাৎ পিরিয়ডিক প্রপার্টি পরমাণুর পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কেও কোনো ব্যাখ্যা দেওয়া নেই। এরকম অনেকগুলো ত্রুটি বোরের পরমাণু মডেলেও পাওয়া যায়। এবার আসি বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা। ক নম্বর চিত্রটি বোরের পরমাণু মডেলকে নির্দেশ করে। ক নম্বর চিত্রটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেল, যেখানে একটি নিউক্লিয়াস এবং একটি ইলেকট্রন দেখা যাবে, সেটি হবে রাদারফোর্ডের পরমাণু মডেল। আর খ নম্বর চিত্র যেটা দেখানো হয়েছে, এটা বোরের পরমাণু মডেলের চিত্র। নিউক্লিয়াসের পরে একাধিক ইলেকট্রনের স্তর দেওয়া থাকবে এবং ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্তরে যে লাফিয়ে চলছে সেটাও দেওয়া থাকবে। বর্ণালীর যে ঘটনাটি ছিল সেটাও দেওয়া থাকবে। এরকম যদি চিত্র পাওয়া যায় তাহলে সেটা হবে বোরের পরমাণু মডেল। এবার আসি এই দুটি মডেলের তুলনামূলক গ্রহণযোগ্যতা কোনটির বেশি। রাদারফোর্ডের পরমাণু মডেল অপেক্ষা বোরের পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা বেশি হবে। কেননা রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা দেখেছিলাম যে সেটি একটি সোলার সিস্টেম অ্যাটম মডেল, মানে সৌর মডেল। তো সৌর মডেলে অর্থাৎ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেভাবে ঘোরে, এরকম সেখানে তুলে ধরা হয়েছিল রাদারফোর্ডের পরমাণু মডেলে। তো নিউক্লিয়াসকে সূর্যের সাথে যদি তুলনা করা হয় তাহলে নিউক্লিয়াস তো চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত, কিন্তু সূর্য চার্জবিহীন, তাহলে তুলনা যুক্তিযুক্ত হলো না। এছাড়া গ্রহগুলোকে যদি ইলেকট্রনের সাথে তুলনা করি, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কিন্তু গ্রহ চার্জবিহীন। আবার নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ শক্তি সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কিন্তু আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যেকার আকর্ষণ বলের নাম হবে মহাকর্ষীয় বল। অর্থাৎ গ্রহ এবং সূর্যের মধ্যেকার আকর্ষণ হলো মহাকর্ষীয় বল। তাহলে বলগুলোর তুলনাও সঠিক নাই।
এছাড়া ইলেকট্রন সমধর্মী চার্জ হওয়ায় একাধিক ইলেকট্রন যদি থাকে তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু গ্রহগুলো পরস্পরকে বিকর্ষণ করে না। এছাড়া সূর্যের চতুর্দিকে গ্রহগুলোর ঘূর্ণনের পথ নির্দিষ্ট। সূর্যের নিকটতম প্রতিবেশী হবে বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এভাবে চলতে থাকবে। কিন্তু নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের এরকম কোনো ঘূর্ণন পথ সুনির্দিষ্ট করা নেই। সুতরাং দেখা যাচ্ছে যে সৌরজগতের সাথে তুলনা করা রাদারফোর্ডের পরমাণু মডেল পুরাপুরি অযৌক্তিক হয়েছে। এছাড়া বিজ্ঞানী ম্যাক্সওয়েলের ধারণা মতে কোনো গতিশীল কণা যদি ঘুরতে থাকে কোনো অপর কোনো কণাকে কেন্দ্র করে, বিপরীত কণাকে কেন্দ্র করে, অর্থাৎ ধনাত্মক কণাকে কেন্দ্র করে যদি ঋণাত্মক কণা ঘুরতে থাকে অথবা ঋণাত্মক কণাকে কেন্দ্র করে যদি ধনাত্মক কণা ঘুরতে থাকে, তাহলে প্রতি পদক্ষেপে তার শক্তির ক্ষয় হবে, যে ঘুরতেছে তারই। তাহলে এভাবে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চতুর্দিকে ঘোরে তাহলে শক্তির ক্ষয় হতে হতে ইলেকট্রন একসময় নিউক্লিয়াসে পতিত হবে, ফলে পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেলে হিসাব মতো পরমাণুর অস্তিত্বই থাকে না। এছাড়া আরও অনেক ত্রুটি আছে রাদারফোর্ডের পরমাণু মডেলে। বোরের পরমাণু মডেলে আমরা এসে দেখলাম যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরবে তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটাতে পারবে না। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটাতে যদি না পারে তাহলে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আবার এটা সৌর মডেল নয়, সৌরজগতের সাথে তুলনা করা হয়নি, ফলে সৌর মডেল সংক্রান্ত যেসব গুরুত্বপূর্ণ ত্রুটি পাওয়া গেল সেই ত্রুটিগুলো এই মডেলে থাকবে না। এসব দিক বিবেচনায় বোঝা যাচ্ছে যে বোরের পরমাণু মডেলেরই গ্রহণযোগ্যতা রাদারফোর্ডের পরমাণু মডেল অপেক্ষা অনেক বেশি। উদ্দীপক আকারে যখন প্রশ্ন সেট করা থাকে তখন কিন্তু এরকম চিত্র দিয়েও উদ্দীপক হতে পারে। তাহলে মনে রাখতে হবে বোরের পরমাণু মডেলে হবে একটা নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় দেখানো থাকবে, তাহলে সেটাই হবে বোরের পরমাণু মডেলের চিত্র। পক্ষান্তরে নিউক্লিয়াস তো একটাই থাকবে কিন্তু ইলেকট্রনের স্তর একাধিক থাকবে এবং শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালীরও একটা চিত্র দেওয়া থাকবে যে E2 মাইনাস E1, E2 থেকে E1 বা E1 থেকে E2, এরকম একটা বর্ণালীর চিত্র দেওয়া থাকতে পারে। বর্ণালীর চিত্র যদি দেওয়া নাও থাকে তাও একাধিক শক্তি স্তর দেখলেই বুঝতে হবে এটা বোরের পরমাণু মডেলের চিত্র। অথবা সাল উল্লেখ করা থাকতে পারে যে 1911 সালে নির্মিত পরমাণু মডেল আর 1913 সালে নির্মিত পরমাণু মডেল, এই দুটি উদ্দীপক আকারে থাকতে পারে। এটি 1911 সালে আর এটা 1913 সালে। এছাড়া সোলার সিস্টেম অ্যাটম মডেল হিসাবেও রাদারফোর্ডের পরমাণু মডেলকে উদ্দীপক আকারে বর্ণনা করা থাকতে পারে প্রশ্নে। তাহলে সোলার সিস্টেম অ্যাটম মডেল বললেও রাদারফোর্ডের পরমাণু মডেলকেই বোঝানো হয়। বোরের পরমাণু মডেল অর্থাৎ পরমাণু মডেল সম্পর্কে লেকচার 2 এবং লেকচার 3 এই ছিল মোটামুটি মূল আলোচনা। রাদারফোর্ডের পরমাণু মডেল আগে আলোচনা করছি, আজকে আলোচনা করলাম বোরের পরমাণু মডেল। আশা করি পরমাণুর মডেল তোমরা বুঝতে পেরেছ। আজকের মূল আলোচনা এখানেই সমাপ্ত। আর গতানুগতিক যে কথাগুলো বলি যে মাদককে না বলি, মাদকের সংস্পর্শে যেন কারো জীবন নষ্ট না হয়ে যায় সেদিকে সকলেই গুরুত্ব দিই। এ কথা বলেই আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা ক্লাস লেকচার আজকে লেকচার 3 শেষ করছি। সকলকে ধন্যবাদ।